শেষ করে দেবো তোমাকে। তুমি যদি আমার না হও, শেষ করে দেবো পুরো। তুমি কেবল আমারই থাকবে, কেবল আমার, আর কারোর না। নির্জন পাহাড়, জঙ্গল আর মন্দির কেঁপে উঠল। সামনে গভীর পাহাড়ের খাদ আর উত্তাল নদীর জল। ঝর্ণা এসে ধাক্কা দিচ্ছে সেই নদীর জলে। ধূপ করে একটা শব্দ হলো। অন্ধকারে দেখা যায় না, কেউ যেন খাচ্ছে ওই জলে। হাত দুটো প্রাণপণে চেষ্টা করছে উপরে উঠবে বলে। একটা তক্ষক যেন ডেকে উঠল কোনো গাছের ডালে। খুব ঘন অন্ধকার। একটা পাহাড়ের খাদে একটা মেয়ের কর্কশ কণ্ঠ বেজে উঠল। আসতেই হবে, তোকে এখানে আসতেই হবে। আমার এতদিনের অপেক্ষা, তোকে আসতেই হবে। তোর নিয়তি তোকে এখানে নিয়ে আসবে। অতীত কখনো তোর পিছু ছাড়বে না। সেবকের জঙ্গলের সামনে ওরা নেমে এলো। সমুদ্র অবাক হয়ে তাকালো চারিদিকে। একদিকে চলে গিয়েছে মংফু নদী। বর্ষার কারণে জল একেবারে উত্তাল। তার উপর একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ট্রেন ব্রিজ। একপাশে যেমন গভীর খাদ, অন্যদিকে উঁচু দেওয়ালের মতো পাহাড়। তার গায়ে লেগে থাকা গাছগুলো নতুন রূপ পেয়েছে। বুনো ফুলের সমাহার ঝর্ণার দুই তীরে। অতীশ হাতটা ধরল সমুদ্রের। কি হলো, চল এগিয়ে। আরে না, দেখ, এই জায়গাটাতে আমি আগে আসিনি কোনোদিনও, কিন্তু তাও কেন জানি না মনে হচ্ছে আমি এর আগেও এসেছি। এমন আর্টিস্ট মাইন্ড নিয়ে থাকলে 7টা দিন কিন্তু এখানে কেটে যাবে। হ্যাঁ, মনে রাখিস, কালকে কিন্তু কার্সিয়াংয়ের পথে আমাদেরকে যেতে হবে। সো আজকে রাতে রিসর্টে ভাবতে বসে রাত কাবার করে সকাল করে ফেলিস না। এক টুকরো পাহাড়ের গায়ে সিঁড়ি বেয়ে উঠে গেলে শিব মন্দির। অতীশ ক্যামেরা নিয়ে বলতে বলতে এগিয়ে চলে। তো গাইজ, আজ কিন্তু আমরা সেবকে আসি, আর এই দেখো এখন ঢুকছি শিব মন্দিরে। কয়েকটা লোকজন এদিকে সেদিকে ঘুরছে। সিঁড়ি ফাঁকা। জুতো নিচে রেখে এক পা করে এগিয়ে যেতে লাগলো সমুদ্র। কখনো এমন হয়েছে তুমি এই শিব মন্দিরে খালি হাতে এসেছো? একটা বৃদ্ধার গলা আচমকা ওর পিছনে শুনতে পেল সমুদ্র। ঘুরে দাঁড়িয়ে দেখল ওর থেকে কয়েকটা সিঁড়ি নিচে দাঁড়িয়ে এক কুঁজো বুড়ি। ওর হাতে প্রসাদের থালা। আপনি? বুড়ি ওপরে উঠে আসে। মন্দিরে যাবে আর মহাদেবের জন্য কিচ্ছু নেবে না? আরে না, আমি এখানে ঘুরতে এসেছি। আর বাই দ্য ওয়ে, আমি তো উপোস পর্যন্ত করিনি, পুজো দেব কি করে? নিয়ে যাও, উনি তো ভোলানাথ, খুশি হবেন। বাধ্য হয়েই নিল সমুদ্র। তারপর উঠে গেল সিঁড়ি বেয়ে। বরাবরের মতো অতীশ ওর সামনে হাজির হয়েছিল অনেকগুলো প্রশ্ন নিয়ে, কিন্তু সেই সব প্রশ্নের উত্তর না দিয়ে এগিয়ে গেল সমুদ্র। ঠাকুর মশাই, আমার পুজোটা। আরও দু একজন এসেছিল পুজো করতে। সমুদ্র মহাদেবের দিকে তাকালো। তারপর প্রতিটা দেওয়াল দেখতে লাগলো ভালো করে। কেবলই মনে হতে লাগলো, আমি কি কখনো এসেছি এখানে আগে? মনেও করতে পারছি না জিনিসটা। অতীশ মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে অনেক নিচে বয়ে যাওয়া নদীর দিকে তাকিয়েছিল। ঘোলা জল এখন, পাথরগুলো সব তার নিচে। দূরে পাহাড়ের গা বেয়ে চলতে থাকা গাড়িগুলো দেখতে ছোট্ট খেলনা গাড়ির মতোই লাগছিল। অতীশ, এই অতীশ! অতীশ ঘুরে দাঁড়ালো। সমুদ্র মন্দিরের বারান্দার শেষ প্রান্তে এসে দাঁড়ালো। বাইরে তখন আবছা আবছা বৃষ্টি।
একটা হাতের স্পর্শ পেল কাঁধে। কেউ যেন ফিসফিস করে বলে উঠল, ওই নদীর গভীর জলে আমি তলিয়ে গেলাম। কে? বলতে বলতে ঘুরে তাকালো সমুদ্র। কেউ নেই। অতীশ তখন একেবারে অন্য প্রান্তে বসে প্রসাদ খাচ্ছে। সমুদ্র আরো ভালো করে দেখল, না, কেউ তো নেই। অথচ ও কাঁধে যেন কারোর নিঃশ্বাস পেয়েছিল। একটা মেয়ের কণ্ঠ শুনেছিল। প্রথম দেখার কালে গো বন্ধু কথা দিয়েছিলে, ভুলবে না গো মোরে তুমি এই জীবন গেলে। আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? জানালার পাশে বসে গুনগুন করে গান গাইছে সমুদ্র, হাতে চায়ের কাপ। জানালার বাইরে ভেজা পাহাড় সন্ধে নামবে নামবে করছে। ভালো আছো? কে যেন কথাটা বলল। সমুদ্র ঘুরে তাকালো, কিন্তু কেউ ছিল না। ওর পিছনে কেবল নিস্তব্ধ আঁধার। কিন্তু ওর মন বলছিল কোনো মেয়ে দাঁড়িয়েছিল। ও তাড়াতাড়ি বেরিয়ে এলো। কে? কিন্তু কেউ নেই। বাইরে চাঁদের আলোর চাদর নিয়ে শুয়ে আছে বর্ষার সন্ধে। ধবধবে আকাশটা উল্টে আছে পাহাড়ের গায়ে। গুটি গুটি নক্ষত্রের দেখা মেলে আকাশ জুড়ে। কিরে চল, এবার রাতের খাওয়াটা সেরে আসি। আরে বাবা, জাস্ট 9:05 বাজে। বাট এটা আমাদের দিল্লি না। আমি এখন একটু পাহাড়ের রাস্তা ধরে ঘুরে আসতে চাই, বুঝলি? এই রাতে? আরে যেদিকে ঘুরছিলাম সেই দিকে না রে, যেদিকটা এখনো যাইনি ওই দিকটা, মানে মংফু নদীর অন্যদিকে যাব। চল তাহলে একেবারে ওখান থেকে ফিরেই না হয় ডিনার সারবো। চল চল। দুজনে গুনগুন করে গল্প করতে করতে বেরিয়ে গেল। দুজনেই সেম বয়সের, ওই 25-এর ওপারে হবে। স্কুল কলেজের বন্ধুত্ব নয়। অতীশ আলিপুরদুয়ারের আর সমুদ্র মালদার। একটা আইটি সেক্টরের কাজ করতে গিয়ে দিল্লিতে ওদের আলাপ। দুজনেই ভ্রমণ করতে ভালোবাসে আর ভোজন বিলাসী। এই কারণে দুজনের খুব বেশি মিল। ওদের হাতে সামান্য একটা টর্চের আলো। ওদের পায়ের স্পর্শে পাহাড়ের মধ্যে একটা ধ্বনি সৃষ্টি হচ্ছিল। সমুদ্র, রিসর্টের কেয়ারটেকার কিন্তু বলল এই দিকটা মোটেই ভালো নয়। আর ওরা অনেক গল্প বলে, ছাড় তো ওদের কথা। এইসব কথাগুলোকে ধরে নিলে কি জীবনে কোনো অ্যাডভেঞ্চার থাকবে? কিছুটা দূর থেকে হঠাৎ একটা করুণ বাঁশির সুর ভেসে আসতে লাগলো। থেমে গেল ওরা। এইদিকে তো কোনো বাড়ি নেই, তাহলে বাঁশির সুর? আরে কেউ কি রাতে এখানে এমনি আসতে পারে না? হতে তো পারে খালি বাঁশি বাজাতে আসে এখানে। ততক্ষণে থেমে যায় বাঁশির আওয়াজ। কোথা থেকে একটা পেঁচা ডাকার শব্দ ভেসে আসছিল। উঁচু উঁচু গাছগুলোর ওপর কি যেন সরে সরে যায়। খাদের দিক থেকে এক নাগারে রিন রিনে একটা শব্দ আসে। একটা মেয়ের হাসির আওয়াজ শোনা গেল এবার। সমুদ্র কান খাড়া করল। এবার কি মনে হচ্ছে? এই মাঝরাতে কেউ প্রেম করছে না কি বলতো? দাঁড়িয়ে গেল অতীশ। কিন্তু ভাই, একে বর্ষার সময়, শুনলি তো এখানে পাহাড়ে ভাঙনও দেখা যায়। আমাদের কিন্তু আর এগোনো উচিত নয়। কথাটা মেনে নিল সমুদ্র। আর দুজনে যখন ফিরে আসতে যাবে ঠিক এমন সময় কেউ যেন ওদের পিছনে দাঁড়িয়ে বলল, কি হলো, ভয় পেলে যে?
সুস্পষ্ট একটা মেয়ের কণ্ঠ এই নির্জন পথে। ঘুরে দাঁড়িয়ে কেউ কাউকে দেখতে পেল না। সমুদ্র এমন সময় দেখল ওদের থেকে হাত 10 দূরে লাল পোশাক পরে একটা মেয়ে এগিয়ে চলেছে সামনের দিকে। সেই গুনগুন করে গান গাইছে। সেই গুনগুন আওয়াজটা ওদের কানে আসছিল। অতীশ ফিসফিস করে বলল, কে বলতো? সমুদ্র ওর দিকে তাকালো। এই চল একবার গিয়ে দেখবো, বুঝলি? যাবি? হ্যাঁ অবশ্যই। সে যেন আমাদেরকে ভীতু বলল। অনেকটা এগোনোর পরও কাউকে দেখতে পেল না। অবশেষে ওরা ফিরে এলো। কেউ নেই গোটা পাহাড়ে, কিন্তু বারবার মনে হচ্ছিল কেউ যেন ওদের ফলো করছে। এই ভয়টা নিয়েই ওরা ঘরে ফিরল। তারপর ডিনার নিয়ে বসল। সারা রাত ঝমঝম করে বৃষ্টি। পাশাপাশি দুটো বিছানায় শুয়েছিল ওরা। গভীর ঘুমের মধ্যে একবার হুঁশ এলো অতীশের। এমন লাগছিল কেউ যেন দরজা খুলল। খট করে শিকল খোলার শব্দ। চারিদিক জুড়ে তখন বৃষ্টির শব্দ। তবে নিজের বুকের ওঠানামা খুব বেশি শুনতে পাচ্ছিল অতীশ। কে এলো? অতীশ অনেক কষ্টে চোখ মেলল। তাকিয়ে দেখল হাট করে দরজা খোলা। বাইরের আবছা একটা আলো ভিতরে আসছিল। সেই আলোয় দেখা গেল কেউ যেন দাঁড়িয়ে আছে দরজার ঠিক সামনে। ঘরের আবছা নীল আলোয় তার মুখ দেখা যায় না, তবে বোঝা যাচ্ছিল ওর গায়ে একটা সাদা পোশাক আছে। ঠিক এমন সময় অতীশ টের পেল ওর পিছন থেকে কেমন একটা গোঙানি শব্দ আসছে। আর ঠিক তখনই কেউ যেন ওর গলার কাছে হাত রাখল। শীতল একটা স্পর্শ। চিৎকার করে উঠল অতীশ। ধরপর করে উঠল সমুদ্র। এই এই কি বলো রে? এই ঘর আলোকিত করার পর কাউকে দেখতে পেল না অতীশ। এক ঢুক জল খেয়ে বলল, না না, এমনি দুঃস্বপ্ন। পরদিন আর যাওয়া হলো না। দুপুরে জ্বর আসে অতীশের। সমুদ্র ম্যানেজারকে বলে আরও 2 দিনের জন্য বুকিং করে নিল। না না, আসলে ওর জ্বর হয়েছে। সেরে উঠলেও দুর্বল তো থাকবে একটু। এই শরীরে ওকে নিয়ে ট্রাভেল করা তো আর যাবে না। মেডিসিন খাওয়ার পর ঘুমিয়ে পড়েছিল অতীশ। সমুদ্র ওর পাশ থেকে উঠে পিছনের ব্যালকনিতে যায়। বেতের আরাম চেয়ারে বসল সে। ব্যালকনির নিচে পাহাড়ি ফুলের বাগান। চারিদিক জুড়ে কি ঝমঝম করে বৃষ্টি শুরু হলো আবার। আকাশ সেই মেঘলা। দূরের পাহাড়গুলো অস্পষ্ট দেখা যাচ্ছিল। ওর নজরে আসে নদীর এই স্রোতের মাঝেও কি যেন নেমেছে। সে মনের আনন্দে স্নান করছে। একটা মেয়ে বলেই তো মনে হচ্ছে। এই উত্তাল জলে নামলো কিভাবে ও? সমুদ্র! কণ্ঠটা শুনে চমকে ওঠে সমুদ্র। ঘুরে দেখল অতীশ 2 কাপ কফি নিয়ে হাজির। নে ধর। মেঘলা আকাশ, ব্যালকনির মধ্যে সেই কালো ভাবটা আছে। অবাক হয়ে কফি নিল সমুদ্র। তখন তো তুই জ্বরে কেমন একটা চিৎকার করছিলি। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। সেই জন্যই আরও 2 দিন বুক করে ফেললাম। নে নে কফি খা। কাল রাতে যেদিকটায় গিয়ে আটকে গিয়েছিলাম, আজ ওই দিকে একবার যাব ভাবছি। সেদিকে আরও কিছুটা এগিয়ে গেলে নদীর ওপর একটা চালা ঘর আছে। তুই জানলি কিভাবে? আরে অত কথা বাদ দিয়ে খা তো। এমন সময় ঘরের ভিতর থেকে কি একটা পড়ে যাওয়ার শব্দ হয়। সেদিকে এগিয়ে যেতে চাইল সমুদ্র। ওকে আটকে দিল অতীশ। আরে বাবা, কফি এনজয় কর। একটা অস্পষ্ট গোঙানি এমন সময় কানে আসে সমুদ্রের। আর ঠিক তখনই উচ্চ কণ্ঠে গান গাইতে শুরু করে অতীশ।
লা 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 হো 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 লা 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 আহা লা 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 লা। ওকে আর কিছু বলতে না দিয়ে দরজার দিকে এগিয়ে গেল সমুদ্র, আর ওর পা আটকে গেল। বিছানায় শুয়ে গুঙিয়ে যাচ্ছে অতীশ, আর ওর হাতের কাছে থাকা গ্লাসটা পড়ে গিয়েছে মেঝেতে। ধরাস করে উঠল সমুদ্রের বুকটা। ও ঘুরে তাকালো পিছনে। বৃষ্টি থেমে গিয়েছে। অন্ধকার ব্যালকনিতে বেতের সেই আরাম কেদারাটা তখনও অদ্ভুত স্বরে দুলছে। পড়ে আছে 2 কাপ কফি। অনেক রাত অবধি জেগেছিল সমুদ্র। রাত তখন অনেকটা। আরেকটা ডক্টর খুঁজে পেয়ে তার থেকে মেডিসিন এনেছে সমুদ্র। এখন অনেকটা ভালো আছে অতীশ। ওর সামনেই চেয়ারে বসে আছে সমুদ্র। অতীশ তখন মেডিসিন খেয়ে ঘুমের দেশে। হঠাৎ কারেন্ট যাওয়াতে আরও বিরক্তিকর পরিবেশ চারিদিকে। একটা ক্যান্ডেল জ্বলছে টেবিলে। বসে থাকতে থাকতে ঝিমুনি ধরে যায় সমুদ্রের। চেয়ারে বসেই ঢুলতে থাকে। মোবাইলে একটা রবীন্দ্রসঙ্গীত বাজছে। ঠিক এমন সময় ঘরের ভিতরে কেউ যেন ঢুকলো। একটা শীতল পরিবেশ চারিদিকে। হঠাৎ করে কেউ যেন ফুঁ দিল মোমের উপর। আলো নিভে গেল। কি গো, ঘুমোচ্ছ? কানের কাছে কেউ একটা ফ্যাকাশে কণ্ঠে কথাটা বলতেই চমকে উঠল সমুদ্র। চোখ মেলে দেখল ঘর অন্ধকার। তাড়াতাড়ি মোবাইলটা হাতড়ে আনলো টেবিল থেকে। লাইট জ্বালানোর পর কাউকে দেখতে পেল না। তাড়াতাড়ি করে আবার মোম ধরিয়ে দরজা দিতে গিয়েই একটা মেয়েলি কণ্ঠের গান শুনতে পেল। কে যেন গাইছিল, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি। দরজার বাইরে এলো সমুদ্র। কে? কাঠের সিঁড়ি চলে গিয়েছে সামনের সুইমিং পুলের দিকে। ওই দিক থেকে আসছে গানটা। সমুদ্র মোমটা ভালো করে ধরে এগিয়ে যাবে, ঠিক তখনই কেউ ওর কাঁধে হাত দিল। যাবেন না বাবু, যাবেন না। চমকে উঠল সমুদ্র। ঘুরে দেখল কেয়ারটেকার ছেলেটা। যাবেন না স্যার, এত রাতে কোথাও যাবেন না। জায়গাটা নিয়ে অনেক গল্প রয়েছে। আর এগুলো না সমুদ্র। কিছুতেই বুঝতে পারছে না ওর সাথে এগুলো কি হচ্ছে। যেগুলো হচ্ছে ওগুলো কি সত্যি নাকি ওর কল্পনা? এমনও কল্পনা হয় নাকি? এ তো একেবারে বাস্তব মনে হচ্ছে। পরদিন জ্বর সেরে গেল অতীশের। তবে শরীর তখনও খুব দুর্বল। কাজেই আরও একটা দিন ওদের বিশ্রাম নিতে হবে। সেই দিন রাতে বৃষ্টি আর হলো না। আকাশ পরিষ্কার। নদীর জল গর্জন করে নেমে যাচ্ছে সমতলের দিকে। রাত হতেই সমুদ্র বলল, আমি বেরোবো। পাহাড়ের ওই দিকটা সত্যি একবার যাওয়ার দরকার। কেন জানি না, প্রচুর ইচ্ছা হচ্ছে। খালি বারবার চোখের সামনে ভাসছে জিনিসটা। অতীশ নিজেও গেল। চল তবে, ঘরে বসে থেকে এমনি আমিও বোরই হব। চল আমিও ঘুরে আসি। পরিষ্কার আকাশ, মিটমিট করে তারা জ্বলছে। ভেজা পাহাড়ের থেকে অদ্ভুত একটা গন্ধ বেরোচ্ছে। নদীর উত্তাল ঢেউয়ে চাঁদের আলোর খেলা। অনেক দূরে কি একটা রাত জাগা পাখি ডাকছে টুং চুইং টুং চুইং টুং চুইং করে।
ওরা ফিসফাস কথাবার্তা বলে এগিয়ে যাচ্ছিল। অনেকটা এগিয়ে যাওয়ার পর বুঝল নদীর পাড়ে কেমন একটা শব্দ হচ্ছে। ওরা নদীর সম্পর্কে জানে না, তাহলে বুঝতো ওটা পাহাড় ভাঙার শব্দ। তাড়াতাড়ি করে সামনের দিকে পা এগিয়ে হেঁটে যেতে লাগলো ওরা। এসো এসো। অনেক দূর থেকে কে যেন ডাকলো। দুজনে দুজনের দিকে তাকালো। আবারও যখন হাঁটতে লাগলো তখন ওদের পিছনে খুব জোর একটা শব্দ হলো। সেদিকে তাকিয়ে ওদের বুকের রক্ত হিম হয়ে গেল। নদীর পাড় ভেঙে গিয়েছে। ওরা যে পথ ধরে এসেছে সেটাও চলে গিয়েছে নদীর গর্ভে। ফুঁসছে নদী। সম্পূর্ণ উঁচু পাড় নদীর বুকে, অন্যদিকে গভীর খাদ। ফ্যাকাশে কণ্ঠে বলে উঠল সমুদ্র, আয় হায়, ফেরার কোনো পথ নেই। বাবা, এবার তো সামনের দিকেই যেতে হবে। যাই হোক, তাড়াতাড়ি চল। দুজনেই ফোন বের করলো টর্চ জ্বালানোর জন্য, কিন্তু দুটোই অফ। চার্জ নেই জানিয়ে ভাইব্রেট করে অফ হয়ে গেল। উফ শিট, দুটোই সেম অবস্থা। ভয়ের দৃষ্টিতে তাকালো অতীশ। সমুদ্র চিৎকার করে উঠল, আরে সামনে চল, সামনে চল, বিপদ, সামনে চল। ওরা অনেকটা এগিয়ে গেল। পিছনে নদীর গর্ভে পাড় তলিয়ে যাওয়ার শব্দ হলো। সমুদ্র অতীশের হাত ধরে ছুটে যায় সামনের দিকে। ঠিক এমন সময় একটা বাঁকে ওরা থেমে গেল। একটা লাল শাড়ি পরা মেয়ে লণ্ঠন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওর মুখ অন্যদিকে করা। তুমি কে? অতীশ প্রশ্নটা করতেই মেয়েটা একটু হাসল, তারপর বলল, জায়গাটা বড্ড বিপজ্জনক। আসুন, আজকের রাতটা আমি আপনাদের থাকার জায়গা করে দিচ্ছি। কাল সকালে না হয় পথঘাট দেখে অন্য পথে ফিরবেন। যাক, একটা অন্তত সম্বল পাওয়া গেল। দুজনে তার পিছনে গিয়ে উঠল একটা কাঠের পুরনো বাড়ির সামনে। অসংখ্য ঝিঁঝি ডাকছে চারিদিকে। উঠোনের একপাশে জিউলি গাছটায় কি একটা রাত জাগা পাখি ডাকছে। ভেতরে আসুন, ভাঙন শুরু হয়েছে, ফেরার পথ নেই। বলতে বলতে মেয়েটি কাঠের সিঁড়ি ধরে উপরের দিকে উঠে গেল। কাঠের দোতলা ঘরের ওপরে উঠে গেল দুজনেই। এমন বন্যার দিনে সত্যি বলতে এই দোতলা ঘরটা যেন ওদের প্রাণ ফিরিয়ে দিল। মেয়েটি নিমেষেই গরম গরম লুচি নিয়ে এলো ওদের জন্য। ওরা তখন ওই ছোট্ট ঘরের বিছানায় পা উঠিয়ে বসে দেখছিল ঘরটা। অনেক পুরনো আমলের কিছু আসবাব আর আলমিরা দিয়ে সাজানো ঘরটা। ছিমছাম, তবে খুব গাঢ় নীরবতা। ঝর্ণার শব্দ এসে রাতকে কিঞ্চিৎ যেন জাগিয়ে দিচ্ছে। আমরা ডিনার করে এসেছি। মেয়েটার মুখ দেখতে চেষ্টা করতে করতে বলল অতীশ, কিন্তু ওদের দুজনের কেউই দেখতে পেল না মেয়েটার মুখ। ওই লাল ওড়না দিয়ে ওর মুখটা ঢাকা। গায়ের রং ভীষণ ফর্সা। হাতে দুটো করে সোনার বালা, আর গা থেকে খুব মিষ্টি একটা গন্ধ আসছে। না খেলে আমি কষ্ট পাবো। এই একটা কথাতেই ওরা সম্মতি জানালো খাওয়ার জন্য। যতই হোক, একটা মেয়ে কষ্ট পাবে বলে কথা। খেয়ে শুয়ে পড়ল। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। হঠাৎ খুব বিশ্রী একটা আতপোড়া গন্ধ ওদের নাকে এসে লাগলো। এই বিশ্রী গন্ধে ওদের ঘুমটা ভেঙে গেল। অতীশ উঠে বসল। খুব বাজে একটা গন্ধ পাচ্ছি। এই সমুদ্র, তুই পাচ্ছিস? হ্যাঁ। তারপর চারপাশটা দেখে বলল, বাড়িটাও কেমন যেন একটা অদ্ভুত মতো। দপ করে লণ্ঠনটা নিভে গেল। অতীশ উঠে গিয়ে জানালাটা খুলল। বাইরে মেঘের চমকানি দেখতে পাচ্ছে।
সমুদ্র উত্তেজিত কণ্ঠে বলল, বুঝলি, বেরিয়ে পড়ি। চারপাশটা দেখে আমার কেমন যেন অদ্ভুত লাগছে, সুবিধার ঠেকছে না। এইখানে থাকতে পারবো না, চ বেরিয়ে পড়ি, থাকা যাবে না এখানে। অতীশ ওর কথায় সায় দিল। ওরা দুজনে দরজা খুলতে গিয়ে আটকে গেল। দরজা খুলছে না। সমুদ্র চিৎকার করল, শুনতে পাচ্ছ? আরে কেউ শুনতে পাচ্ছ? এই যে, শুনতে পাচ্ছ? অতীশ ফোন বের করে বারবার ট্রাই করলো ফোনটা অন করার জন্য, কিন্তু কিছুতেই ফোনটা অন হলো না। কেমন একটা পুরো বিরক্তিকর পরিবেশে আটকে গিয়েছি। অন্ধকারে ডুবে হতাশার গলায় বলল অতীশ। সমুদ্র তখনও চেষ্টা করছে দরজাটা খোলার জন্য। অবশেষে সেও হেরে গেল। না রে, পারছি না এই অতীশ। ঠিক এমন সময় ওদের পিছনে একটা অদ্ভুত হাসি শোনা গেল। বিকট হাসিতে ফেটে পড়ল কোনো নারী কণ্ঠ। দুজনেই সামনের দিকে ঘুরল, আর অমনি দুটো হাত ওদের গলা ধরে ছুঁড়ে ফেলে দিল পেছনের দিকে। প্রতিশোধ, যুগের পর যুগ অপেক্ষা করেছে এই সময়ের জন্য। কর্কশ কণ্ঠে বলে উঠল কোনো নারী। আধার বলে তাকে দেখা যায় না। ওরা জানালার খুব কাছে পড়ে আছে। বুঝতে পারল সেই ভয়ঙ্করী নারী উঠে আসছে ওদের দিকে। অতীশ সমুদ্রের হাতটা ধরল। সমুদ্র চল, এই সামনের জানলা দিয়ে লাফ মারতে হবে, আর কোনো উপায় নেই সমুদ্র। এই সমুদ্র, আরে শুনছিস? সামনের দিকে ঝুঁকে এক অন্য কণ্ঠে বলল সমুদ্র, আমি তোকে কিছুতেই জিতে যেতে দেব না। অতীশ ফ্যাল ফ্যাল হয়ে থাকে। সমুদ্র চিৎকার করতে করতে সেই অচেনা কর্কশ কণ্ঠেই, আমি তোকে জিতে যেতে দেব না, তোকে আমি আর কোনো সুযোগ দেব না। সেই নারী আরো কর্কশ কণ্ঠে চিৎকার করল, আমাকে আমাকে সুখে বাঁচতে না দেওয়ার জন্য আমি তোকে তিলে তিলে শেষ করব আজ। আমার কতদিনের অপেক্ষা। অতীশ আর পারছিল না এইসব সহ্য করতে। ও এগিয়ে এসে সমুদ্রের হাতটা শক্ত করে ধরল। ততক্ষণে সেই বীভৎস নারী ধরে ফেলত সমুদ্রকে। অতীশ শেষ মুহূর্তেই তার হাতের মুঠো থেকে সমুদ্রকে ছিনিয়ে নিয়ে সজোরে লাফ দিল পুরনো আমলের সেই জানলার ওপারে। তারপর সামনের দিকে সমানে ছুটে যেতে লাগলো। হাঁপিয়ে উঠেছে ওরা। একটু দাঁড়ায় সমুদ্র। এই মহাদেবের মন্দিরটা কোন দিকে বলতো? কেন বলতো? আরে কাল দুপুরে আমি সেই বৃদ্ধাটাকে দেখেছিলাম। তারপরের ঘটনাটা মনে পড়ে গেল সমুদ্রের। ও পাহাড়ের দিকে মুখ করে দাঁড়িয়েছিল। কয়েকটা লোকজন চলে যাচ্ছিল সামনের পথ ধরে। আচমকা ওর পিছনে বৃদ্ধা মহিলার কণ্ঠ, এখানে কিন্তু অনেক বিপদ লুকিয়ে আছে। সেই বিপদ যখন তখন আড়াল থেকে বেরিয়ে এসে আক্রমণ করতে পারে। সমুদ্র ঘুরে দাঁড়িয়েছিল। দেখেছিল মন্দিরের সেই ফুল আর ভোগ বিক্রি করা কুঁজো বুড়িটা নিজের মতো চলছিল পথ ধরে। যাওয়ার আগে একবার ঘাড় ঘুরিয়ে মৃদু হেসেছিল। তবে এই মহাকালের মন্দির আছে, আর অন্যদিকে সেবকেশ্বরী কালী মা আছেন। কালেশ্বর আর তার অর্ধাঙ্গিনী মিলেই তো মানুষদেরকে রক্ষা করেন। অতীশ তখন হাঁটুতে হাত রেখে সামনের দিকে ঝুঁকে হাঁসফাঁস করে নিঃশ্বাস নিচ্ছিল জোরে জোরে। কথাটা শুনে উঠে দাঁড়ালো সোজা হয়ে।
চল তাহলে আমরা খুঁজে বের করি। অন্ধকারে তো এখানে কিছুই তেমন স্পষ্ট নয়। ঠিক এমন সময় সজোরে বাতাস বইতে শুরু করলো, আর মৃদু ঢং ঢং শব্দটা বেজে উঠল উত্তর দিক থেকে। নিশানা, এই নিশানাটাকে ধরেই আমাদের চলতে হবে। সামনেই রেল লাইন, উত্তাল নদীর এপার থেকে ওপার অব্দি ব্রিজ, তারপর ডান দিকে মন্দির। রাতটা অদ্ভুত একটা অভিজ্ঞতা দিয়ে কেটে গেল। দুই বন্ধু এক নাগারে ছুটছে, আর তাদের পিছনে সেই বিকট হুঙ্কার। প্রতিশোধ, আমায় ভালো থাকতে দিসনি, আমি এই প্রতিশোধ নেব। অনেক কষ্টে এসেছিল মন্দিরের সিঁড়িতে। অন্ধকারে সিঁড়ির ওপর হুমড়ি খেয়ে পড়ে অতীশ। এই এই আমার হাতটা ধর, হাতটা ধর আমার। চিৎকার করেছিল সমুদ্র। তারপর ওকে টেনে নিয়ে উঠে যায় এতগুলো সিঁড়ি। মন্দিরের চাতালে উঠতেই সেই গর্জন কোথায় যেন মিলিয়ে যায়। মন্দিরে তখনও মিটমিট করে জ্বলছিল একটা প্রদীপ শিখা। আগে হ্যাঁ, আমি সেই ব্লগার অতীশ। অতীশ বেশ হাসি মুখে উত্তর করছিল। ওর সামনে তিনটি মেয়ে, একটা নেপালি, বাকিগুলো হিন্দু। নেপালি হলেও সে বাংলা জানে। তিনজনে টপ আর ঢোলা জিন্স পরেছে, খোলা চুল, পাহাড়ে ঘুরতে বেরিয়েছে। দুপুরে হঠাৎ অতীশ আর সমুদ্র যখন ঘুরছিল, ওদের সাথে দেখা। ওরা দেখেই ছুটে এসেছিল। আপনার আপনার ভিডিও আমি দেখি, আপনার আমি অনেক 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 বড় ফ্যান। আপনার প্রত্যেকটা ভিডিও আমি দেখি। ওরা যখন গল্প করছিল, সেলফি নিচ্ছিল, তখন সরে আসে সমুদ্র। মাকে ফোন করে। মা, বলছি কখনো কি আমাকে নিয়ে তোমার সেবক কোনোদিনও এসেছিল এখানে, বা কোনোদিনও কোথাও? না বাবা, তোর জন্মের আগে ওইদিকে ঘুরে এসেছিলাম তোর বাবা আর আমি। কেন রে, সব ঠিক আছে? অতীশ ফাঁকা হয়ে এদিকে আসতেই হাসলো সমুদ্র। কি রে, বিয়েটা তবে শেষমেশ ফাইনাল করেই নিলি? ধের, তুইও না। আচ্ছা, আন্টি কি বললো? বললো এটাই যে তারা এসেছিল, কিন্তু আমার জন্মের অনেক আগে। তাহলে বাই দ্য ওয়ে, এমনটা নয় তো যে ওইখানে কোনো অতৃপ্ত আত্মা থাকে, আর এখানে যাকেই একলা পায় তাকেই অমন করে বলে? কিন্তু আমার টেনশনটা যে বেড়েই যাচ্ছে। আমি নাকি ওকে ভালো থাকতে দিইনি, কিন্তু কিভাবে? সমুদ্র বড় পাথরের উপর বসল। এই রহস্যটাকে খুঁজে না পেলে আমার ঘুম আসবে না কোনোদিনও। এখানে এখন সব কিছু মেটাতেই হবে, তবেই আমি এখান থেকে যাব। এই আচ্ছা, কেউ কি নেই এখানে যে আমাদের একটু হলেও হেল্প করতে পারে? ঠিক এমন সময় ওই বুড়ি ওদের সামনে আসে। ওকে দেখেই ডেকে ওঠে সমুদ্র। এই যে, শুনছেন শুনছেন? বুড়ি থেমে যায়, ফোকলা দাঁতে হাসলেন। বলো বাবা, বলো। বলছি, আপনি কি পাহাড়ের ওই দিকটা নিয়ে কিছু জানেন? কাল রাত্রে থাকা সেই বাড়িটার দিকটা নির্দেশ করলো সমুদ্র। বুড়ি একটু ভেবে বলল, না, তবে শুনেছি খুব খারাপ কোনো অতৃপ্ত আত্মার বাস ওইদিকে। কেন বাবা, কিছু হয়েছে? অতীশ বিরক্ত হয়ে বলল, না না, আপনি যেতে পারেন। বুড়ি দাঁড়িয়ে গেল। তবে এইসব ব্যাপারে সাহায্য করতে পারে বুড়ো সর্দার জংলু। জংলু বুড়ো থাকে ওই পাহাড়টার গুহায়। বলেই একদিকে আঙুল নির্দেশ করে বুড়ি চলে গেল। যেতেই অতীশ সমুদ্রের কাছে এগিয়ে গেল। বড্ড পেঁয়াজ এখানে। চল তো, আমরা বরং গিয়ে গোছগাছ করি। এখানে থাকবো যত, আমাদের সমস্যা আরও বেড়েই চলবে। চ আজকেই বরং সিকিমের দিকে চল। ছুটিটা একবার শেষ হয়ে গেলে কিন্তু আর যাওয়া হবে না।
খুব জোর একটা নিঃশ্বাস শুনতে পেল সমুদ্র। কেউ যেন ওর পিছনে গভীর নিঃশ্বাস নিচ্ছে। সে এক নাগারে নিঃশ্বাস টেনে যাচ্ছে। ও ফট করে ঘুরে তাকালো, কিন্তু কোথাও কেউ নেই। অথচ একটু আগেই ওর ঠিক পিছনেই কেউ যেন কিছুক্ষণ আগে অবধি নিঃশ্বাস নিচ্ছিল, যার নিঃশ্বাসের গরম ভাবটা ওর কাঁধে পড়েছিল। কিঞ্চিত সমুদ্র অতীশের দিকে তাকালো। আরে আমি বুঝতে পারছি না কি করব আমি। চল চল, আমি বলছি শোন, এখান থেকে চলে যাই। ভুলভাল কিছু জিনিস আমাদের সামনে আসছে বারবার। সমুদ্র উঠে গেল, কিন্তু তখনও বুঝতে পারছিল না কি করা উচিত হবে ওর। ঘরে ফিরে এলো ওরা দুজনেই। ব্যাগপত্র গোছাতে হবে। ফ্রেশ হওয়ার জন্য সমুদ্র আগে ওয়াশরুমে ঢুকে গেল। শাওয়ার ছেড়ে গুনগুন করে গান গাইতে লাগলো। ভ্রমর কইও গিয়া তারপর জলের কারণে আর কথা বেরোলো না। পরের লাইনগুলো এইভাবে গাইতে লাগলো। রঙ্গ যায় জ্বলিয়া আমাকে ছেড়ে চলে যাবে তুমি? আচমকা ওর কাঁধের কাছে কেউ হাত রেখে যেন কথাটা বলল। চমকে উঠল সমুদ্র ঘুরে দাঁড়ালো। কাউকে দেখতে পেল না। গলার কাছটা শুকিয়ে গেল। কে কে ওখানে? কিছুই নেই। খাবার খেতে পারল না অতীশ। ওর আবার জ্বর এলো। কাজেই ওদের যাওয়াটা ক্যান্সেল হলো। চিন্তায় পড়ে গেল সমুদ্র। ও ঠিক করলো কোথাও ঘুরতে না গিয়ে বাড়ি ফিরে ওর ব্লাড টেস্ট করাবে। কোনো বড় ধরনের যদি জ্বর হয়, না হলে বারবার এইভাবে জ্বর কেন হবে? তবে সন্ধ্যের আগে ওদের জ্বর সেরে গেল। জ্বর সেরে উঠে একটা সিগারেট ধরালো অতীশ। আজকে তো আর যাওয়া হলো না। চ বরং তোর ওই রহস্যের সমাধানটাই করে গিয়ে। আরে কিভাবে করবি? বাইরে তখন রিমঝিম করে বৃষ্টি পড়ছে। জানালার বাইরে জিউলি গাছটা কেমন যেন কেঁপে কেঁপে উঠছে বাতাসে। অতীশের সিগারেটের টুকরোটা বাইরে জানালার গ্রিলের ওপারে ছুঁড়ে ফেলে ওর সামনে এলো। মঙ্গলু বুড়ো, আজকে ওর কাছেই যাব। চল, দুটো ছাতা নিয়ে বেরিয়ে পড়ি। হঠাৎ বৃষ্টি থেমে গেল। ছাতা হাতে নিয়েও ওরা রেখে দিল। ফোন দেখলো দুজনের প্রায় 80% মতো চার্জ। কাজেই আজ আর ফোন অফ হওয়ার কোনো ভয় নেই। কোথায় একটা রাত জাগা পাখি ডাকছে। রাত বাড়ছে। ঝিঝি খুব তারস্বরে চিৎকার করছে। নদী আজ একটু শান্ত, যেন ভীষণ চিৎকার চেঁচামেচি করে আজ সে ক্লান্ত। তবে ঝর্ণার সেই ছলছল করে চলার শব্দটা এখনো বর্তমান। একপাশে ছোট্ট জলাশয়ে টোপাপানার ওপর জ্যোৎস্না পড়েছে। তার পাতাগুলো চিকচিক করছে। অনেক দূর থেকে ভেসে এলো দুবার কোনো বন্য জন্তুর ডাক। কি প্রাণী তা ওরা জানে না। হঠাৎ ওর ডান দিকে কি যেন জ্বলে উঠল, আবার নিভেও গেল। জায়গাটা কেমন কাঁপছে। কি ওখানে? বলতে বলতে অতীশ মোবাইলের আলো জ্বালালো। আলোটা পড়তেই খুব টানা দুটো চিৎকার করে কালো রঙের বেড়ালটা ছুটে গেল একদিকে। সমুদ্র নিঃশ্বাস ছেড়ে বলল, ওহ, ভয় ধরিয়ে দিয়েছিলি যে। আলোটা পড়তেই কেমন যেন ম্যাও করে উঠল। ওরা বুঝতেও পারেনি কেউ ওদের পিছন পিছন আসছিল। আবছা আলোয় তার অস্পষ্ট অবয়ব বিদ্যমান।
যখন ওই দুজন থেমে যাচ্ছে, সেই অস্পষ্ট ছায়ামূর্তিও থেমে যাচ্ছে। যখন পিছন ফিরে তাকাচ্ছে, তখন ঝোপের অন্ধকারে লুকোচ্ছে। হঠাৎ কিছুটা যাওয়ার পর হোঁচট খেলো ওরা। টর্চ পড়ে গেল একদিকে। ওটা তুলে দেখলো সেটা আর জ্বলছে না। বিরক্ত হলো সমুদ্র। ওরে বাবা, টর্চটাও গেল। মোবাইলটা বের করতো। মোবাইল বের করলো অতীশ। ঠিক তখনই মনে হলো কেউ ওর পিঠ ঘেঁষে দাঁড়িয়ে আছে। খুব বাজে দুর্গন্ধ আসছে তার শরীর থেকে, যেন জলে পচে গিয়েছে। মোবাইলটা জ্বলছে না, আতঙ্কিত কণ্ঠে বলল অতীশ। ঠিক তখনই সমুদ্র নিজের মোবাইল বের করলো। যা, এ তো আমারটাও অফ। আরে দিব্যি তো ফুল চার্জ নিয়ে বেরিয়েছিলাম। বাঁচাও, বাঁচাও! চিৎকার করলো কেউ যেন। নদীর বাঁক থেকে একটা মেয়ের চিৎকার ভেসে এলো। এই, আরে কি হচ্ছে বলতো অতীশ? এমন লাগছে যেন কোনো মেয়ে বিপদে পড়েছে। চল তো গিয়ে দেখি কে কোন বিপদে পড়লো। আরে না না, আমার মনে হচ্ছে আমাদেরকে সব থেকে আগে সেই বুড়ো লোকটার কাছে যেতে হবে। আমার মনে হয় আমরা যাতে ওখানে যেতে না পারি না, সেই সব কারণের জন্যই এইরকম বাধা সৃষ্টি করছে সে। ঠিক সেই মুহূর্তেই আবার চিৎকার ভেসে এলো। হেল্প মি! বাঁচাও, আমায় বাঁচাও! এই অতীশ, চল, এইসব দেখবো না আমরা। ওই বুড়ো লোকটার কাছেই আগে যাই, তাড়াতাড়ি চল। অতীশ ওর হাতটা ছেড়ে দিল। একটা মেয়ে এখানে বিপদে পড়েছে আর তার কোনো হেল্প না করে আমি চলে যাব? তুই যা, আমি দেখছি গিয়ে। অতীশ এগিয়ে গেলে সমুদ্র আর কিছু করতে পারে না। সেও অতীশের পিছু নিল, আর খুব কম সময়ের মধ্যেই গিয়ে পৌঁছে গেল ঝর্ণার সেই জায়গায়। চাঁদের আলো তখন ঝর্ণার ফেনার ওপর পড়েছে। ধবধবে ঝর্ণার জল বড় বড় পাথরের গায়ে ধাক্কা লেগে ক্রমশ নিচের দিকে ছুটছে। অতীশ খুব জোরে ছুটে চলেছে ওইদিকে। সমুদ্র চিৎকার করছে, আরে বাবা দাঁড়া না রে! আরে আস্তে চল, আস্তে চল, পিছল পাথর, তাড়াহুড়ো যত সব। কিন্তু কোথায় যেন চলে গেল অতীশ। ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। চিৎকার করলো সমুদ্র, অতীশ, এই অতীশ, আবার কোথায় গেলি রে তুই? অতীশ, এই! ঠিক এমন সময় ওর কাঁধে কেউ হাত রাখলো। ফিসফিস কণ্ঠে বলল, তুমি যতবার আমার থেকে দূরে যেতে চাইবে, আমি ততবার তোমার কাছে আসব। তোমাকে যে পাপের ফল ভোগ করতে হবে, ঠিক যে কারণে আমি যুগের পর যুগ এখানে অপেক্ষা করে আছি। কেঁপে উঠল সমুদ্র। কে? নারীকণ্ঠ হেসে ফেলল। চিনতে পারছো না? একদম চিনতে পারছো না? সমুদ্র চমকে উঠল। তুমি তুমি কে? এই ঝর্ণার জলে আমায় ফেলে মেরেছিলিস, দেখ মনে করতে পারিস কিনা। আগের জন্মে যখন তুই ছিলি দেবা, আর আমি তোর স্ত্রী প্রিয়া। প্রিয়া? বলতে বলতে সমুদ্রের দুটো চোখ লাল হয়ে যায়। ও চিৎকার করে বলে ওঠে, প্রিয়া, আমি তোকে শেষ করে দেবো। তোকে আমি একেবারে নিঃস্ব করে দেবো। সমুদ্রের শরীরে যেন অন্য কেউ ভর করেছে। শরীর কাঁপছে ওর, দুই হাত এগিয়ে রাখা সামনের দিকে। আমি তোকে শেষ করে দেবো, আবার তোর মৃত্যু হবে। আমি তোকে শেষ করে দেবো। কিন্তু এগিয়ে যাওয়ার আগে সেই বিভৎস মূর্তি হেসে উঠল। চাঁদের আলোয় বিকট রূপ দেখা গেল। কপালে অনেক গভীর একটা ক্ষত, সেই ক্ষত দিয়ে রক্ত পড়ছে গল গল করে। গলা, বুক, সাদা শাড়ি, চুল, সব কিছুই। দমকা বাতাসে
ওর সেই সাদা শাড়ির আঁচল, ঘন কালো চুল ক্রমশ ভাসছে বাতাসে। ও এগিয়ে এলো আর সমুদ্রের গলা চেপে ধরল। প্রতিশোধ আজ তোর শেষ মুহূর্ত। দেখ, আমি আমার প্রতিশোধ পূর্ণ করছি। ঠিক এখানেই তোর মৃত্যু হবে, আমার হাতে। আমার আগের জন্মের স্বামীকে তার পাপের ফল দিচ্ছি। সমুদ্র তখন শূন্যে, কিছুতেই নিজেকে বাঁচাতে পারছে না। ওর গলা থেকে ঘর ঘর আওয়াজ বেরোচ্ছে। সেই শব্দ কখনো কখনো ঝর্ণার কল কল শব্দকে ছাপিয়ে যাচ্ছে। এবার আমি তোকে আছড়ে দেব এই পাথরে, যে পাথর আজ থেকে 25 বছর আগে আমার রক্তের লাল হয়েছিল। দেখ দেখ দেবা, মনে করতে পারছিস? সমুদ্র তখন চোখ বন্ধ করেছিল যন্ত্রণায়। সেই বন্ধ চোখেই ওর সামনে একটা দৃশ্য ফুটে উঠল। এমনই রাত, পাহাড়ের গায়ে ঘন ঘন লম্বা লম্বা গাছের দল দাঁড়িয়ে আছে। ঝর্ণার অথই জল, তার কল 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 শব্দ। দেবা দেবা, একটা নারী কণ্ঠ ভেসে উঠল ওই অন্ধকার ঝর্ণার পার থেকে। হেসে ফেলল ওই ভয়ঙ্কর নারী। নে নে, আমি তোকে মৃত্যু দিলাম। ঠিক এমন সময় সমুদ্র নিজের পিছনে আর একটা নারী কণ্ঠ শুনতে পেল। ম্যাডাম, আপনি সাহেবকে আবারও কষ্ট দিতে পারেন না। দেবাবাবু, দেবাবাবু। কে এই মেয়েটি? সমুদ্রের জীবন কি এখানেই শেষ? সমুদ্র অজ্ঞান হওয়ার আগে শুনেছিল পিছনে দাঁড়ানো সেই নারী কণ্ঠ চিৎকার করছে, ওকে বন্দি করুন গুরুদেব, ওকে বন্দি করুন। তারপর আর কিছু মনে নেই সমুদ্রের। ও অজ্ঞান হয়ে যায়। তবে সেই ভয়ঙ্করী অদ্ভুত কণ্ঠে চিৎকার করেছিল। ওর হাতের বাঁধন আলগা হয়ে যায়। মঙ্গলু বুড়ো যে ভস্ম ছিটিয়ে দেয় সেটা তার গায়ে পড়তেই পিছনে ছিটকে পড়ে সে। সেই অন্ধকারে তার শরীরটা কোথায় যেন মিলিয়ে যায়। মঙ্গলু বুড়ো সেই অস্পষ্ট ছায়ামূর্তির দিকে এগোলো। লে লামিয়া, তোর ভালোবাসা জিতি গেলে। লামিয়া, তুই তুই আরো প্রমাণ করে দিলু, ভালোবাসিলে তার জন্য সব করা যায়, সব। সমুদ্র যখন চোখ মেলে তাকালো, ও দেখলো ওর সামনে একটা কালো মেয়ে ঝুঁকে আছে। ওর চোখে একটা শান্ত ভাব আছে, অদ্ভুত। মাথার খোঁপায় পাহাড়ি ফুল। মেয়েটি এবার সরে গেল। সাহেব, ভালো আছেন? ও দেখলো সেদিনের রাতের সেই ঘরটা। ওর সামনে একটা মোমবাতি জ্বলছে। সেই আলোয় সারা ঘরটা আবছা আলোয় আলোকিত, যেখানে ও আর অতীশ আটকে গিয়েছিল। এখানে কেন আমি? আর তুমি কি? মেয়েটি মৃদু হাসল। লামিয়া। মাথাটা কেমন করে উঠল সমুদ্রের। অনেক দূরে কোথাও একটা হারিয়ে গেল। একটা মেয়ে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। সমুদ্র ফ্যাল ফ্যাল করে তাকালো। মানে আমি আমি তোমায় তোমায় কোথায় দেখেছি আগে? মেয়েটি অদ্ভুত হাসল। মোমের আলোয় ওর নাক ছবি চিকচিক করছে। মেঝেতে বসে অতীতের স্মৃতি খুঁজতে লাগলো। সেবক মন্দিরে আসা লোকজনদের ফুল আর বেলপাতা আমি বিক্রি করতাম, সাথে আমার মাও থাকতো। এমনই একদিন এখানে একজন সাহেব আসলেন, কলকাতার সাহেব। তার ইচ্ছে হলো আমাদের এই বাড়িতে কয়েকদিন থাকবেন।
সেই সাহেব ছিলেন আপনি, অর্থাৎ দেবাধর। আমি? হ্যাঁ, রোজ আমার থেকে ফুল নিয়ে আপনি মন্দিরে যেতেন। এই কাঠের ঘরের নিচতলায় আমরা থাকতাম, আর ওপরে আপনি। আমি রোজ ভোরে বাগানে ছুটে যেতাম। আপনার হয়ে কাজ করতে কী যে ভালো লাগতো। তখন চারপাশে অনেক বাড়ি ছিল, সবাই বলতো আপনি আমায় ভালোবাসেন। তবে একদিন একজন ম্যাডাম এলেন, শুনলাম ওই স্মার্ট সুন্দরী মেয়েটা আপনার বউ। সেদিন সন্ধ্যার সময় ওই ঝর্ণার ধারে মন খারাপ করে অনেকক্ষণ বসেছিলাম। ঠিক তখনই সেই ম্যাডামের কথা আমি শুনে ফেলি। তুমি ভেবো না, আমি আজকেই দেবাকে শেষ করে দেব। আর দোষ হবে পাহাড়ে এসে মরেছে। সবাই তো জানে দেবা একা এসেছে এখানে, আর আমি বাবার বাড়িতে। আমি ওকে সারপ্রাইজ দিতেই এসেছি। এবার আজ রাতে ওকে খুন করলে কদিন পর ওর সম্পত্তি সব আমার, আর তারপর আমরা বিয়ে করে ফেলবো। আমি ছুটে এসেছিলাম আপনার খোঁজে, কিন্তু আমি জানতাম না আপনি কোথায় ছিলেন। তখন খুব অন্ধকার রাত, পাহাড় জঙ্গল ভেদ করে আমি খুঁজছিলাম আপনাকে। তারপর ওই ঝর্ণার পাশ দিয়ে যাওয়ার সময় ঝর্ণার দিক থেকে কথাবার্তার আওয়াজ শুনতে পাই। এসব তুমি কি বলছো প্রিয়া? আপনি বললেন কথাটা, ম্যাডাম হাসলেন। প্লিজ তুমি এবার আমাকে মুক্তি দাও, আমি ওকে বিয়ে করব। আমি ছুটে যাই পাহাড়ের দিকে, কিন্তু ততক্ষণে দেখি আপনার শরীরটা পাথরের ওপর থেতলে গেছে। আপনার শরীরটা, আপনাকে সেদিন খুব করুণ লাগছিল। আপনি অনেক কষ্টে বলেছিলেন, আমার আমার এমন পরিণতি হবে? তবে তবে কেন ভালোবাসলে? কেন ভালোবাসলে আমায়? সম্পত্তি চাই তাই। এবার ঘুমাও, টাটা। বলতে বলতে ম্যাডাম ঘুরতে যাবেন, অমনি চিৎকার করে উঠলেন, দেবা, দেবা! তার চিৎকারে আকাশ বাতাস ধ্বনিত হতে লাগলো, কারণ আমার হাতে থাকা তীক্ষ্ণ গাছের ডাল আমি তার পিঠ থেকে পিটার দিকে ঢুকিয়ে দিয়েছিলাম। সে মুখ থুবড়ে পড়ে গিয়েছিল বড় পাথরের ওপর। সে আমায় দেখতে পায়নি, তাই ভেবেছিল শেষ আঘাতটা আপনি করেছেন, কিন্তু আমি করেছি। আপনাকে আমি ভালোবেসেছিলাম। ভালোবাসা তো জাত, বর্ণ, লিঙ্গ, গায়ের রং দেখে হয় না, অজান্তিক তো হয়। এই লামিয়া নিজেও। বলতে বলতে মেয়েটার কণ্ঠ আর্দ্র হয়ে উঠল। লামিয়া ভালোবেসে ফেলেছিল এক কলকাতার বাবুকে। লামিয়া বলেই আর্দ্র কণ্ঠে সমুদ্র ওর দিকে হাত বাড়ালো, কিন্তু ওকে স্পর্শ করতে পারল না। দেখে চমকে উঠল লামিয়া। লামিয়া মৃদু হাসল। আমিও সেদিন বাড়ি ফিরে আসিনি। সেই ধারালো গাছের ডাল নিজের পেটে চালিয়ে আপনার পাশেই শুয়ে পড়েছিলাম। আপনার কাটা অংশ থেকে রক্ত নিয়ে আপনার নিথর হাত দিয়ে নিজের সিঁথি রাঙিয়ে দিয়েছিলাম। দেখ কেনে কলকাতার বাবু, তুই মুখ বিহা করলু। সমুদ্রের চোখ ভিজে এলো। মঙ্গল বুড়ো মৃতদেহগুলো দেখে লামিয়ার মাকে বলেছিল, এই কলকাতার বাবু আরো জন্ম নিবে রে ফুলমালা। হ্যাঁ, মহাদেবক এত ভালোবাসি পূজা দিছে, কিন্তু শেষ হয় নাই পূজা। আরো আরো আসিবে বাবু, দেখিস আসিলে ঠিক চিনুর বাবু। এই কথাটাই শুনেছিল ওই ম্যাডামের বিদেহী আত্মা। তারপর থেকেই সে জেগে আছে আপনাকে দেখবে বলে, আর আমিও তার অজান্তেই জেগে আছি। মংলু সর্দার আমায় সাহায্য করেছেন। সেদিন তোর দরকার হবে লামিয়া মা, যাতে ওই পরের জন্মেও ওই ডাইনি ম্যাডাম কিছু করির না পায়, তোকে দেখির নাইবে। হ্যাঁ,
তাই আমি জেগে আছি তার অজান্তেই। মন্দিরে মা এতগুলো বছর অপেক্ষা করছে। আপনি প্রথম দিন এসে মন্দিরের সামনে এসে উদাস হয়ে বলেছিলেন, কেন মনে হচ্ছে যে আমি এখানে আগেও এসেছিলাম। ঘরটা নিস্তব্ধ। একটু পর লামিয়া বলল, এটাই ছিল মায়ের সংকেত। তারপর তো সবটা আপনার জানা। সকাল হলেই আমায় চলে যেতে হবে। পাশের ঘরে আপনার বন্ধু ঘুমোচ্ছে। ঘুম ভাঙলেই ওকে সুস্থ লাগবে। আমি আমি তোমার জন্য সত্যি কিছু করতে পারবো না লামিয়া। লামিয়া জানালার পাশে দাঁড়িয়েছিল। বাইরে জ্যোৎস্না উঠেছে। পাহাড়ের এখানে সেখানে দু একটা আলো আছে। লামিয়া মুখ ঘুরে তাকালো। মংলু সর্দারের কাছে আমাদের মৃতদেহের কঙ্কাল আছে। সৎকার করবেন। প্রিয়া আর আমি এক্কেবারে মুক্তি পাব। অনেকগুলো দিন এইভাবে থেকেছি, আর পারছি না। এবার একটু নিশ্চিন্তে ঘুমোতে চাই। বলেই ওর সামনে এলো লামিয়া। আর একটা সাহায্য করবেন? কি? আমার মা বড্ড একা। অনেক বয়স হয়েছে। কলকাতায় নিয়ে গিয়ে একটা কাজ ওনাকে জোগাড় করে দেবেন। এইসব কাজে এখানে ওনার আর চলে না। বয়স হয়েছে তো, কিচ্ছু করতে পারেন না। মৃদু হাসলো সমুদ্র। আমার টাকা শেষ করার কোনো উপায় থাকে না লামিয়া। তবে ওনাকে এবার থেকে আমি আমার কাছেই রাখবো। আজীবন তাকে আর কোনো কষ্ট পেতে দেব না। এবার থেকে এটাই আমার দায়িত্ব রইল। লামিয়ার চোখ ভিজে এলো। কিছু বলতে পারল না, কেবল তাকিয়ে রইল ফ্যাল ফ্যাল করে। ওর কাছে এগিয়ে আসে সমুদ্র। নিস্তব্ধতা বেড়ে গেল ওদের দুজনের মধ্যে। দুটো মানুষ কেবল একে অন্যকে দেখে যেতে লাগলো বিভোর চোখে। আগের জন্মে না হওয়া ভালোবাসাটা যেন ফিরে এসেছে একটা রাতের জন্য কেবল। সকাল হওয়ার পরেই আর কেউ কাউকে দেখতে পাবে না। কি অদ্ভুত একটা ভালোবাসা, ভালো লাগা। অথচ দুজনের কারোর গাত্র বর্ণ কিছুই মেলে না। অনেক দূরে একটা রাত জাগা পাখি ডেকে যায়। তার সেই মিষ্টি সুরের রেশ এই ঘরটাতে ছেয়ে যায়, খেলে যায় পাশাপাশি থাকা দুটো মানুষকে কেন্দ্র করে।